হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ খুব সকাল সকাল বলতে গেলে ভোরবেলা আমি আর মা বাসে উঠে পড়েছি। তোমরা অবশ্যই জানো, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হাড়ভাঙা বুড়ির বাড়ি। তো আমরা এখন বাসে আছি। প্রথমে তো খুব অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল যে পরে বাসের যে কন্ডাক্টর উনি লাইটটা জ্বেলে দিয়েছে। তো মা মাঝে মাঝেই দেখছে যে আমি কি করছি। তো আমাদের কপালটাই খারাপ বলতে গেলে যা হয়। যেই আমরা গিয়ে ওখানে পৌঁছেছি, টিকিট কাটার পরে দেখছি এই যে ট্রেনটা চলে যাচ্ছে এটাই ছিল 6টা 1-এর ট্রেন, যেটা আমরা মিস করি। যেই গিয়ে পৌঁছেছি অমনি চলে গেছে। তো বসে বসে 1 ঘন্টা কি করব, আমি এই টিকিটটাকেই বসে দেখছিলাম। তারপরের ট্রেনটা যখন পেয়ে গেছি তখন আমরা পৌঁছে গেলাম মচলন্দপুর। ওখান থেকে অটো, ভ্যান বা রিক্সা সবই অ্যাভেলেবেল ছিল। আমরা সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গিয়েছিলাম। সেখানে চিৎকার করে বলছিল হাড়ভাঙা বুড়ির বাড়ি যাওয়ার জন্য। তো ওটাতে আমি আর মা উঠে পড়েছি। আর একটু গ্রাম্য টাইপের ছিল পুরো লোকেশনটা। তার উপরে আমাদের এখানে যা ঠান্ডা তার দুগুণ বেশি ঠান্ডা ছিল ওখানে। ওখানকার লোকেদের পোশাক আশাক দেখে বুঝতে পারছো যে কতটা ঠান্ডা ছিল ওখানে। তো অনেকক্ষণ পর আমি ওখানে পৌঁছে গিয়েছি মাকে নিয়ে। অটোতে ওই 15 মিনিট মতো সময় লাগে। আর এই যে লাল শাড়ি পরে যে বুড়িমাটিকে দেখতে পাচ্ছ, উনি ওই হাড়ভাঙা বুড়ির বাড়ি বলা হয় এনার বাড়িতে। আর ইনিই ওষুধ দেয় এখানে। এই সমস্ত তেল, কাড়, মাদুলি আছে যেগুলো তোমরা নিতে পারো। এর বেশি ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, প্রচুর ভিড় ছিল আর লজ্জাও লাগছিল। তারপরে আমরা ফেরার পথে এই মচলন্দপুর স্টেশন থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ওখান থেকে অটো ধরে আমরা এখানে পৌঁছে গেছি। তারপরে এখান থেকে ট্রেনটা ধরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব এখানে গিয়েছিলাম হাড়ভাঙা বুড়ির বাড়ি, সেই বিষয়ে আমি তোমাদেরকে শেয়ার করব। আমি তার কিছু কিছু ক্লিপ তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমার এক্সপিরিয়েন্সের কথাও আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে আমি বলে দিই যে উনি কি করেন। তো উনি একজন বয়স্ক বুড়ি মা যিনি আছেন, ওখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যদি কারুর পা হাত ভেঙে যায় বা খুবই হাড় ভেঙে যায়, বা যদি অর্শের প্রবলেম থাকে বা এক্সট্রা আরও শ্বাসকষ্টের প্রবলেম থাকে, তো উনি জাস্ট শুধুমাত্র হাড় ভাঙান না, আরও অনেক রকমের প্রবলেমের সলিউশন উনি করেন। ওনার কাছে প্রথমবার গেলে যদি ঠিক না হয় তো 3বার মতো যেতে হয়। প্রচুর লোক ওটাকে বিশ্বাসও করে। ওখানে আমি আমার মাকে নিয়েই গিয়েছিলাম। আমার মায়ের পায়ের আঙুলের একটা হাড় সরে গেছে, যে কারণে আমাকে মাকে নিয়ে ওখানে যেতে হয়েছে। আর এছাড়াও ডক্টরের যদি কথা বলা হয়, ডক্টর আমার মাকে বলেছে যে ওষুধ খেতে হবে না, এমনিই সেরে যাবে। কিন্তু মায়ের পাটা সারছে না, যন্ত্রণা করছে, যে কারণে লাস্ট। এইসব বিষয়ে আমি খুব একটা বিশ্বাস করি না, কিন্তু আমার মা এইগুলোকে খুবই বিশ্বাস করে। মাই কারোর কাছ থেকে খবর পেয়ে প্রথমবার মা গিয়েছিল। এটা আমাদের ফার্স্ট টাইম না, আমার ফার্স্ট টাইম, বাট এটা আমার মায়ের ফার্স্ট টাইম না। মা সেকেন্ডবার এখানে যাচ্ছে, যেহেতু মায়ের পাটা এখনো সেইভাবে ঠিক হয়নি। তবে হ্যাঁ, আগে যেভাবে মায়ের প্রবলেম হচ্ছিল হাঁটতে চলতে, এখন নাকি অনেকটা বেটার হয়েছে। চলো আমি লোকেশনটা তোমাদেরকে বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে, শিয়ালদা থেকে অথবা বিধাননগর স্টেশন থেকে, তোমাদের নিয়ারেস্ট যে কোনো স্টেশন থেকে মচলন্দপুর স্টেশন পৌঁছাতে পারো। ওখান থেকে যে কোনো অটো বা ভ্যান প্রচুর আছে যারা চিৎকার করছে হাড়ভাঙা বুড়ির বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে বললে তারা পুরো ওনার বাড়ির সামনে নামিয়ে দেবে। তো এটাই হচ্ছে লোকেশন খুব একটা টাফ না, তোমরা যেতে পারো যদি তোমাদের এরকম প্রবলেম হয়। প্রচুর লোক বিশ্বাস করে। আর ওখানে যে আমরা অনেক সকালে গিয়েছি, পুরো ভোরবেলা বেরিয়েছিলাম, প্রায় 5টার সময় আমরা বেরিয়েছিলাম। শীতকালের সময় 5টা মানে ভোর 4টের সময়, তখন প্রচুর কুয়াশা ছিল, সকালও হয়নি তখন। এই সময় আমরা বেরিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা ফার্স্ট ট্রেন মিস করে গিয়েছিলাম। তো সেকেন্ড ট্রেন ছিল 7টা 20-তে। ফার্স্ট ট্রেন ছিল আমাদের বিধাননগর স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরেছিলাম। তো ফার্স্ট ট্রেন ছিল 6টা 1, যেটা যেই গিয়েছি অমনি চলে গেছে। তো সেকেন্ড ট্রেনের জন্য আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। 7টা 20-তে আমাদের সেকেন্ড ট্রেনটা ছিল। তো আমরা ওই ট্রেনেই গিয়েছি। তো আমাদের 8:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর বেশি সময়ও লাগে না। তবে হ্যাঁ, যখন আমরা গিয়েছিলাম তখন অনেক কম লোক ছিল।
আমাদের যেতে যেতে প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর যত বেলা হচ্ছিল তত ভিড়ও বেড়ে যাচ্ছিলো। তো তোমরা ওখানে যেতে পারো যদি তোমাদেরও এরকম কোনো প্রবলেম থাকে, শ্বাসকষ্টের প্রবলেমও, অর্শের প্রবলেম, এবং হাড় যেভাবেই ভেঙে যাক। এমনও অনেক পেশেন্ট গিয়েছে দেখলাম যারা হাঁটতে চলতে পারছে না, তাদেরকে পুরো ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এমনও অনেকে ছিল যাদেরকে শুইয়ে নিয়ে যেতে হচ্ছিল, তারা হাঁটতে চলতে পারছিল না। আবার এরকমও না যদি রুগী না যেতে পারে তাহলে ওষুধ দেবেন, এরকম না, তার হয়ে অন্য কেউ সেই ওষুধ নিয়ে যেতে পারে। এবং এটা যেটা করতে হয়, উনি কিছু ওষুধ দেবে আর ওনার কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হবে। নিয়ম বলতে সেরকম কিছু নেই। যদি কারোর বাড়িতে কোনো বেবি হয় অথবা কেউ যদি কারোর বাড়িতে মারা যায় তাহলে সেই বাড়িতে যাওয়া যাবে না। এছাড়াও কিছু খাওয়ার জিনিস আছে। এবার সব বিষয় না, যে জিনিসটা নেবে মানে যার যে প্রবলেম সেই অনুসারেই তার নিয়ম কানুনগুলো আছে, তো যাওয়ার পরেই সে জানতে পারবে। তো বিশ্বাস করলেই সব কিছু হয়। আর হ্যাঁ, আরও একটা জিনিস আমি বলতে চাইবো, ওনার কিন্তু কোনো দাবি দাবা নেই। যদি তোমরা ওনাকে খুশি হয়ে মাদুলি বা আর কার্যে যেটা দেবে তার জন্য যদি 10 টাকা বা 11 টাকা দাও, উনি তাতেও সন্তুষ্ট, অথবা যদি নাও দাও উনি তাতেও সন্তুষ্ট। উনি এর জন্য কোনো টাকা চার্জ করেন না। তো এই জিনিসগুলো শুধু পালন করতে হয়, ওনার ওখানে একটু যেতে হবে, জিনিসটা নিতে হবে, এটাই জাস্ট জার্নিটুকুই। এছাড়া কিন্তু কোনো এক্সট্রা হেডেক নিতে হয় না। আর একটু ওই জিনিসগুলো পালন করতে হবে যেগুলো উনি বলেন। ওনার ওখানে কিছু তেল পাওয়া যায়, তেল পরিয়ে দেন, মানে মন্ত্র দিয়ে বলে দেন। তো সেগুলো সময় মতো একটু ডলতে হবে, যে জায়গাতে প্রবলেমটা আছে সেখানে তেলটা ডলতে হবে, আর বুড়ি মায়ের নাম করতে হবে। এই জিনিসগুলো কিছু আছে যেগুলো পালন করলে প্রবলেমের সলিউশন হয়। তো তোমরা অবশ্যই একবার যদি এরকম প্রবলেম থাকে গিয়ে দেখতে পারো। বাইরের এতটাই আওয়াজ হচ্ছে যে আমি শান্তিতে কথা বলতে পারছি না, আমাকে থেকে থেকে কথা বলতে হচ্ছে, এতটাই প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয়েছে জিনিসটা আমার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত। যদি আমার মতো প্রবলেম তোমাদেরও কারো থেকে থাকে, ডেফিনেটলি আমি আমার যা যা প্রবলেম আমি এর আগেও তোমাদেরকে সেগুলো শেয়ার করেছি, যাতে আমি যখন এই প্রবলেমের সলিউশন পেয়েছি যেন তোমরাও পাও। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর যদি এরকম প্রবলেম তোমাদের থেকে থাকে অবশ্যই একবার দেখতে পারো, এর জন্য তো তোমাদের কোনো টাকা লাগছে না। তো অবশ্যই তোমরা একবার এই জায়গাটাতে গিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের প্রবলেমের সলিউশন হচ্ছে কিনা। আজকে ওয়েদারটা খুবই মানে ঝিমিয়ে আছে, খুব একটা ভালো নেই, সকাল থেকেই মেঘ করে আছে। আর প্রথমে যখন সকালবেলা উঠেছিলাম মনে হচ্ছিল যেন যে আজকে ঠান্ডাটা কম, কিন্তু যত বেলা হচ্ছিল তত ঠান্ডা বেড়েই চলেছে, রোদ ওঠার নাম নেই। তখন 12:30 মতো বাজে যখন দেখছি যে একটু একটু রোদ দিচ্ছে, কিন্তু তারপর আস্তে আস্তে আবার যেমন মেঘলা আকাশ তেমন হয়ে গেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। ঠান্ডাটা এই কদিন হলো খুব বেশি পরিমাণে পড়েছে। আমাদের এখানে তো প্রায় বলতে গেলে -10 -17ও এরকম হয়ে যাচ্ছে, কখনো 17 কখনো 11 10 এরকম মাইনাসে যাচ্ছে। ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে, কিন্তু আবার ঠান্ডা পড়াও ভালো, ঠান্ডা একদম না পড়া ভালো না। যেমন শীতের সময় ঠান্ডাটা পড়া ভালো, গরমের সময় গরম পড়া ভালো। যদি ঠান্ডাটা না পড়ে তাহলে শরীরটাও খারাপ হয়ে যাবে ঠান্ডা গরমে, যেটা একদমই শরীরের জন্য ভালো না। আমি ভেবেছিলাম হয়তো ফিরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু দেখলাম যে না, ভিডিওটা এখন শরীরটা একটু হলেও ভালো লাগছে যে আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করব, কারণ অত দূর থেকে ফিরে না আর সেই এনার্জিটা থাকে না যে ভিডিওটা কন্টিনিউ করি। কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আজকের যে ব্লগটা আমি এখানে এই পর্যন্ত রাখবো না, আমি আজকেই কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের কাজ না 1টা-1:30টার মধ্যেই মিটে গেছিলো। তারপর ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের বিকাল হয়ে গেছে। ওখান থেকে আমরা একটু শিয়ালদাতেও গিয়েছিলাম, আমাদের কিছু মার্কেট করার ছিল। ওখান থেকে আসলাম, এসে ফ্রেশ হলাম, খেলাম, তারপর আবার ব্লগটা শুরু করলাম। তো আমি ব্লগটা এখানেই আজকে শেষ করব। সারাদিন অনেক জার্নি হয়েছে, অনেক হেডেক গেছে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।